শিল্পী ঈশিতা রয় চক্রবর্তীর কণ্ঠে। बगिया महकी पर हाय रे अभी इधर भवरा नहीं आया राह में। नजर बिछी बहकी बहकी और बेवजह घड़ी घड़ी ये दिल घबराया। हाय रे क्यों ना आया, क्यों ना आया, क्यों ना आया। बाग में कली खिली बगिया महकी पर हाय रे अभी इधर भवरा नहीं आया राह में। नजर बिछी बहकी बहकी और बेवजह घड़ी घड़ी ये दिल घबराया। हाय रे क्यों ना आया, क्यों ना आया, क्यों ना आया। बाग में कली खिली बगिया महकी पर हाय रे अभी इधर भवरा नहीं आया राह में। नजर बिछी बहकी बहकी और बेवजह घड़ी घड़ी ये दिल घबराया। हाय रे क्यों ना आया, क्यों ना आया, क्यों ना आया। सपने जो आए कर पाके जाए, सपने जो आए कर पाके जाए। दिल की लगी को लहका के जाए। मुश्किल से हमने हर दिन बिताया। बाग में कली खिली बगिया महकी पर हाय रे अभी इधर भवरा नहीं आया राह में। नजर बिछी बहकी बहकी और बेवजह घड़ी घड़ी ये दिल घबराया। हाय रे क्यों ना आया, क्यों ना आया, क्यों ना आया। एक मीठी अग्नि में जलता है तन मन। एक मीठी अग्नि में जलता है तन मन। बात और बिगड़ी बरसा जो सावन। बचपन गवा के मैंने सब कुछ गवाया। बाग में कली खिली बगिया महकी पर हाय रे अभी इधर भवरा नहीं आया राह में। नजर बिछी बहकी बहकी और बेवजह घड़ी घड़ी ये दिल घबराया। हाय रे क्यों ना आया, क्यों ना आया, क्यों ना आया। সলিল চৌধুরী ছোটদের জন্য প্রচুর ছোট ছোট ছড়া লিখেছিলেন। সেই ছড়াগুলি ছোটদের জন্য হলেও তার অন্তর্নিহিত অর্থ কিন্তু ছিল খুব গুরুত্বপূর্ণ। এমনই একটি ছড়া তিনি লিখেছিলেন যার নাম একা নড়ে।
আমরা ছোটবেলায় যখন খুব দুষ্টুমি টুষ্টুমি করতাম তখন প্রায়ই আমাদের ঠাকুমা দিদিমারা একটা ভূতের কথা বলে আমাদের শান্ত করতো। সেই ভূতটার নাম ছিল একা নড়ে। সেই একা নড়ে তেঁতুল গাছে চড়ে বসে থাকতো, আর তার কাজ ছিল দুপুরবেলা বাড়িতে বাড়িতে ঘোরা, আর যদি কোনো বাচ্চা দুষ্টুমি করে না ঘুমায় তখন তাদের ধরে কান কেটে নুন ঘষে দিত। তো আমাদের ঠাকুমা দিদিমারা সেটিকে ছড়া করে বলতেন, একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভার আরেক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। তো সলিলবাবুর মনে একটা প্রশ্ন জেগেছিল, এই যে একা নড়ে এত সারা জীবন ধরে কান কাটলো, সেই কানগুলো গেল কোথায়? সে কানগুলো নিয়ে সে কি করলোটা কি? তো তিনি এই ব্যাপারটি নিয়ে গবেষণা করতে করতে একটা সাংঘাতিক তথ্য আবিষ্কার করলেন। সেই তথ্যটি হলো যে এই একানরেরও একবার পরাজয় হয়েছিল। সেই পরাজয়টি তিনি একটি ছড়ার আকারে লিপিবদ্ধ করলেন। ছড়াটি কি? কানপুরেতে একানরের মস্ত বড় মকান। এখানে মনে রাখতে হবে একানরের পুরো ব্যাপারটাই কিন্তু কান রিলেটেড। কানপুরেতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেথায় কানোহারির দোকান। যেমন মণিহারির দোকান হয় না, মেয়েদের অনেক সাজগুজের জিনিস টিনিস পাওয়া যায়, সেরকম একানরের ছিল কানোহারির দোকান, যেখানে ভ্যারাইটিস অফ কান পাওয়া যেত। কানপুরেতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেথায় কানোহারির দোকান। কান পাতলা সেথায় আসে কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয়, যত কানাকানি, সবকিছুই একানরে করেছে আমদানি। এইবারে ক্লাইম্যাক্স, সেটা কি? তখন দেশ সবে স্বাধীন, তখন দেশ সবে স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। কানপুরেতে এলেন কিনতে তাহার বাঁ কান। একানরে বললেন, দেখুন সময় দিতে হবে। মন্ত্রীর কান, এ কিনতে হলে আমায় দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ফাটা ফাটা। কি ব্যাপার? বললে একানরে, এই নিন আপনার অ্যাডভান্সের টাকাটা। দিল্লি গিয়ে দেখি মন্ত্রী হবার পরে ওদের সবার দোকান কাটা। আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের একদম শেষ পর্বে। অনুষ্ঠানের শেষ পর্বে আমাদের সর্বশেষ শিল্পী অম্বর চক্রবর্তী। তার কণ্ঠে শুনব অত্যন্ত বিখ্যাত একটি গান, সলিল হেমন্ত জুটির। তার আগে একটা ছোট্ট কথা খুব বলতে ইচ্ছে করছে। সলিল হেমন্ত জুটির ইউএসপিটা কি ছিল বলুন তো? সলিল বাবুর সুর, লেখা এবং হেমন্ত বাবুর দরাজ কণ্ঠস্বর। এই জন্যেই এই জুটি যুগ যুগ ধরে জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয় জুটির মধ্যেও কিন্তু একবার ঘটে যায় মনোমালিন্য, বন্ধ হয়ে যায় একসঙ্গে কাজ করা। একদিন হয়েছে কি, সলিল বাবু সোজা হাজির হেমন্ত বাবুর বাড়িতে। বলছেন, হেমন্তদা, এসব কি শুনছি? আপনি নাকি বলছেন লোককে কে সলিল চৌধুরী? হেমন্ত মুখোপাধ্যায় না থাকলে তাকে চিনতই বা কে? এ কথা আপনি বলেছেন? হেমন্ত বাবু একটু বিরক্ত হয়ে এবং অবাক হয়ে বললেন, সে কি সলিল? আমি তো শুনছি তুমি বলেছো এসব কথা আমার সম্বন্ধে লোকের কাছে। বোঝা গেল তাঁদেরই কোনো এক হিতৈষী তাঁদের সম্পর্কে ভাঙন ধরানোর জন্য এমন কিছু কথা সকলকে বলেছেন। মিটে গেল মনোমালিন্য, আবার সৃষ্টি হতে লাগলো এই জুটির অনবদ্য কিছু গান। সেরকমই একটি গান আমরা শুনবো এবার
অম্বর চক্রবর্তীর কণ্ঠে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। যিনি নিজেই একটি ঝড়, সঙ্গীতের জগতে যার কম্পোজিশন সত্যি ঝড় তোলে, তিনি ঝড়ের কাছে তার ঠিকানা রেখে যাবেন, এ আর আশ্চর্য কি। আসুন অম্বরদার কণ্ঠে আমরা শুনি সেই বিখ্যাত গান। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসালাম তোরই অজানায় নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। অনুষ্ঠান শেষ করব এবার। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং গানের রানার সলিল চৌধুরীতে অংশগ্রহণ করে আমাদের সমৃদ্ধ করেছেন, তাদের সকলকে জানাই প্রণাম, শ্রদ্ধা। এভাবেই গানের সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন এবং সলিল চৌধুরী যুগ যুগ ধরে আমাদের সকলের মনে সিংহাসনে বিরাজ করুন, এই কামনা করি। নমস্কার।